এই তো আমাদের গতকালকের কাজ, তাই না? আচ্ছা, তো ডিজাইনটা আমি একটু ওপেন করি। আচ্ছা, এরপর হচ্ছে আমার এই দুটো ওপেন করি। দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে আমি হেডার টপ দিলাম একটা, এরপর আমি আরেকটা হেডার নিব। হেডার, হেডার বটম। আচ্ছা, তো এর ভিতরে আমাদের দুইটা অংশ, একটা কি লোগো, তাই না? লোগো, একটা হচ্ছে মনে করেন মেন মেনু। তো লোগোর ভিতরে আমাদের এই থাকতেছে, আইএমজি থাকতেছে, মানে ইমেজটাকে ক্লিক করা যাবে। লোগো কি নিছিলাম আমি? হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগো ডট পিএনজি, আর এখানে লেখেন আপনি রেভলিউশন। আচ্ছা, এবার মেন মেনু, মেন মেনুর মধ্যে আমাদের ন্যাভ হবে প্রথমে। আচ্ছা, এখানে এটাকে আমি ন্যাভের মধ্যে রাখি। ইউএল এলআই কটা হবে? 6টা। তার ভিতরে এ এইচ রেফ, আচ্ছা, তো কি কি আছে? হোম পেজ, স্টাইল ডেমো, ফুল উইথ, পোর্টফোলিও। হোম পেজ, স্টাইল ডেমো মনে হয়, ফুল উইথ, পোর্টফোলিও। আমরা সবসময় ছোট হাতে লিখবো, পরে সিএসএস দিয়ে বড় হাতের করে দিব, কারণ ক্লায়েন্ট যখন একটা মেনু অ্যাড করবে সে তার বড় হাতের মেনু অ্যাড করবে না, সে ছোট হাতেরই অ্যাড করবে, অটোমেটিক বড় বড় হাতের হয়ে যাবে। তার হাতটা ছোট হইতেই পারে। গ্যালারি ড্রপ ডাউন। আচ্ছা, এই এরিয়াটাও শেষ। এবার আমরা একটু এটা দেখি কেমন লাগতেছে। এরকম লাগতেছে। আচ্ছা, তো একটা কাজ করব এখন, সেটা হলো আপনার এখানে একটু কমেন্ট দিয়ে দিই আমি। হেডার টপ, এই পর্যন্ত হেডার টপ ছিল। হেডার বটম। আচ্ছা, তো এবার আমরা প্রথমেই দেখবো যে এটার ব্যাকগ্রাউন্ড আছে না, কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এটা না, সাদা। তাহলে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা লোগোটাকে কি করব, লোগোটার একটা উইথ দিব। ফার্স্টে কি করব, একটা উইথ দিব। উইথ একটা 30%, আর ফ্লোট লেফট প্লাস ওভারফ্লো হিডেন। একটা জিনিস হচ্ছে আপনার মেইন মেনু, এটা উইথ কত থাকতেছে তাহলে? 70%। আচ্ছা, দিলাম 70%। এবার ফ্লোট রাইট করে দিলাম এটাকে, এটা ওভারফ্লো হিডেন করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাজ করার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার লোগোটাকে, আচ্ছা এটা এখানেই থাক,
এটাকে ডানে ডানে নিয়ে আসি। ইউএল এর মার্জিন 0, প্যাডিং 0 করে নিই, প্যাডিং 0। তারপর হচ্ছে আপনার লিস্ট স্টাইল নান। আচ্ছা, লিস্ট স্টাইল নানটা আমরা যেহেতু কোথাও লাগতেছে না আমাদের, এটা আমরা ডিফল্ট ভাবে সবগুলাতেই দিয়ে রাখি যে ইউএল এ কখনোই লিস্ট স্টাইল হবে না, লিস্ট স্টাইল নান। তাহলে একটা লাইন এখানে কমন হয়ে যায়, এখানে দিছিলাম মনে হয়, যেটা এটাও লাগবে না। ওকে, এবার আমরা বামে বামে করব। ফ্লোট লেফট। আচ্ছা, এই যে আমরা ফ্লোট লেফট করলাম, এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে দেখেন মেনুগুলো অলওয়েজ ডান পাশে, তাই না? মেনুগুলো কি অলওয়েজ ডান পাশে। আমাদের এটা তো শুরু হবে এখান থেকে। আমি যদি এখানে একটা মেনু অ্যাড করি, দেখেন কোথা থেকে শুরু হয়, এখানে থাকে। কিন্তু আমাদের তো ডান দিক থেকে পয়দা হইতে হবে এগুলা, তাই না? প্রথম মানে একটা করলে ওটাও ডানে থাকবে, আরেকটা করলে ওটাও ডান দিক থেকে শুরু হবে। এই জিনিসটা করার জন্য আমাদের ইউএলটাকেও ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট রাইট করতে হবে। কোনটাকে? ইউএলটাকে ফ্লোট রাইট করতে হবে, যাতে একদম ডান দিক থেকে শুরু হয়। আপনি যদি এখানে একটাও রাখেন, তারপরে ওটা ডানেই থাকবে, দেখছেন? অনেকে চিন্তা করে যে মেনুটা অলওয়েজ ডানেই থাকবে, এটা কেমনে করবো? এভাবে ইউএলটাকে ফ্লোট রাইট করলে এটা অলওয়েজ ডানেই থাকে। আচ্ছা, করলাম। করার পর এখন প্রত্যেকটার আমি কি করব? বড় হাতের করে দিব। সেকশনটাকে ডানে নিচ্ছি, তো মেনুগুলোকে ডানে নিয়ে নেই। এটা যদি নাও দেন কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটাকে প্রথমে আমরা টেক্সট ডেকোরেশন নান করব নাকি? এটা তো করাই আছে। টেক্সট ট্রান্সফর্মটাকে আমরা কি করব? আপার কেস করব। আর কালারটা কি হবে? হোয়াইট। লেখো না, ক্লিক করেন, এখানে কালার চলে আসবে। ব্ল্যাক, এটা 333, মানে একটু অ্যাশ কালার। এই তো সাইজ কি এটার? 12 পিক্সেল। কিন্তু আমরা আমাদের যে উপরে ফন্ট সাইজটা করছিলাম 11 পিক্সেলটাকে কত বানিয়েছিলাম? তার মানে কতবার ছিল? 2 বার। তো এখানে 12কে কত করতে হবে? 14 করতে হবে। ফন্ট সাইজ 14 পিক্সেল, তাহলে কম্বিনেশন ঠিক থাকবে। ঠিক আছে, ফন্টের নামটা চেঞ্জ করতে হবে। তো আমাদের ফন্টের ফ্যামিলিটা কি দেখছিলাম ওইখানে? এটাও জর্জিয়া, এই যে জর্জিয়া, জর্জিয়া রেগুলার। ঠিক আছে, এবার আমার মনে হচ্ছে ঠিক নেই। ঠিক আছে, যাই হোক, ওদের ওটা জর্জিয়া লেখা, তো আমরা জর্জিয়া ইউজ করি। এটা ফন্ট ওয়েট নর্মালি আছে। একটু অন্যরকম লাগে আর কি। যাই হোক, এটা ইউজ করি। মানে মেইন প্রবলেম হচ্ছে ওরা কোন ফটোশপের ভার্সনটা দিয়ে এটা করছে এটা আমাদের জানা নেই। যেই ভার্সনটা দিয়ে করছে ওই ভার্সন দিয়ে যখন কাজ করবেন আপনি, তখনই পারফেক্ট জিনিসগুলো পাবেন। ঠিক আছে, আমরা যে ভার্সনে কাজ করতেছি ও হয়তো ওই ভার্সন দিয়ে এই ফাইলটা বানায় নেই, অন্য কোনো ভার্সন দিয়ে বানাইছে, যার কারণে পারফেক্ট জিনিসটা আসতেছে না। তার চেয়ে বড় কথা, ফটোশপ যখন কোনো নির্দিষ্ট ফন্ট খুঁজে না পায়, তখন সে ওইটার সিমিলার একটা ফন্ট এখানে শো করে।
মানে একই টাইপের একটা ফন্ট, কিন্তু ওইটা শো করে না যদি না থাকে পিসিতে। এই জন্য ক্লায়েন্ট যখন একটা পিএইচডি ফাইল দিবে তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন এখানে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। আর যদি বলে আমি জানি না, তাইলে বলবেন যে এখানে মানে কোন ভার্সন ইউজ করা হয়েছে ফটোশপের, ওটা বলো, তাইলেই হবে। পরে আপনি একটু কষ্ট করে ভার্সনটা কালেক্ট করে ওটা দিয়ে কাজ করবেন। হুম। না না না, সে যেই ডিজাইনটা দিছে এই ডিজাইনটা সে যার কাছ থেকে নিবে সে তো বলবে তাকে, ক্লায়েন্ট তার এটা বানাবে না। ক্লায়েন্ট তো কোনো গ্রাফিক ডিজাইনারকে দিয়ে এটা বানাবে, ওকে তো জিজ্ঞেস করবে যে এটা কোন ভার্সন দিয়ে করছো তুমি, বা এটার কি কি ফন্ট ইউজ করেছো আমাকে বলো। এখন মনে করেন ক্লায়েন্ট কোনো গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে পায় নাই, সে নেট থেকে ডাউনলোড করছে, ওকে ঠিক আছে, যেখান থেকে সে ডাউনলোড করছে ওই লিঙ্কটা দিলেই তো হবে, তাই না? ওই লিঙ্কটা দিলেই ওখানে গিয়ে আপনি যদি না পান, যে বানাইছে তার তো কন্ট্যাক্ট ইনফো থাকবে, তাকে জিজ্ঞেস করবেন তুমি কি এখানে কি ফন্ট ইউজ করছো, কোন ভার্সন ইউজ করছো। আর যদি সে কিনে থাকে এই পিএইচডি টেমপ্লেটটা, যদি সে কিনে থাকে কোথাও থেকে, ওইখানে দেওয়াই থাকে যে এটার কি কি ফন্ট ইউজ করা হয়েছে, কোথায় কি কি ইউজ করছে। আচ্ছা যাই হোক, তো এবার আমরা দেখেন এই জায়গায় এগুলার প্রত্যেকটার মাঝখানে একটু করে গ্যাপ আছে, তাই না? তো যে এটা ডিজাইন করছে আমার মনে হয় না সে খুব ভালো লেভেলের কোনো একজন মানে গ্রাফিক ডিজাইনার বা স্ট্যান্ডার্ড লেভেলের টেমপ্লেট ডিজাইনার, কারণ কখনোই হোভারে এরকম দাগের উপরে উঠে যায় না দাগটা। আর তাছাড়া ডিজাইনের কোয়ালিটি দেখলেই বোঝা যায় সে কেমন ডিজাইনার। যাই হোক, এটা আপনাদের জন্য ইজি, সেজন্য এটা সিলেক্ট করা হয়েছে। কোডিংগুলো দিয়ে শুরু করলে মানে প্রত্যেক ঘন্টা একটা করে কল আসবে। ভাই এটা তো কালার মিলে না। না না, একবার সলিউশন হয়ে গেলে আবার সে সলিউশনই খুঁজবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সে যখন একটা সিম্পল ডিজাইন করে ফেলবে তখনই তার কনফিডেন্সটা গ্রো করবে না, আমি পারবো। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো উপরে আর নিচে একটু গ্যাপ ক্রিয়েট করি, কিংবা আগে মেনুটা বানিয়ে ফেলি। তো মেনুটা বানানোর জন্য আমি যেটা ফলো করি সেটা এখানে দেখেন, প্রত্যেকটা এলআই এর নিচে একটা করে বর্ডার হবে, বর্ডার বটম 1 পিক্সেল, সলিড কি কালার হবে, সাপোজ 333333 আসে বর্ডার। হুম, বুঝি নাই, কালার একটু ডিফারেন্ট সম্ভবত। হ্যাঁ, কালারটা হচ্ছে সিসিসি বা ইডিইডি, এটা। এটাই। আচ্ছা, তো এটাকে একটু গ্যাপ ক্রিয়েট করার জন্য মার্জিন দেন আপনি, মানে বর্ডার, মানে নর্মাল লেখার নিচে মার্জিন দিলে বর্ডারটাও সরে যায়। মার্জিন বটম, হুম, না 1 পিক্সেল, এটা তো খুবই সরু, দেখেন ভালো করে দেখেন, এটা বলতে গেলে দেখাই যায় না। আচ্ছা, তো মার্জিন বটম। তাছাড়া বর্ডার কখনো যদি আপনি একটু ডিপ করে দেন ওটা দেখতে ভালো লাগে না। দেন 15 পিক্সেল দেন, কাজ করে। তাহলে তাহলে একটা কাজ করেন, এটাকে মার্জিন না দিয়ে প্যাডিং দেন। কাজ করছে এবার? করে নাই? আচ্ছা, একটা কাজ করি, আমি একটু ডিপ কালার দিই, ঠিক আছে? পরবর্তীতে ওটা চেঞ্জ করে দিব না। না, এখন বোঝা যাবে, এটা দিয়ে করি তারপরে আমরা চেঞ্জ করব। এখন তো দেখা যায় নাকি সরষে, এবার সরষে। আচ্ছা, এখন একটা কাজ করবেন, সেটা হলো মার্জিন, মার্জিন দিয়ে ও বর্ডারের নিচে সরাইছে, বর্ডারের মাঝখানের টুকু সরায় নেই, বর্ডারের নিচে মার্জিন ক্রিয়েট হয়েছে, বর্ডারের লেখার বর্ডারের মাঝখানে মানে গ্যাপটা ক্রিয়েট হয় না, ওই জন্য প্যাডিং দিচ্ছি এখানে। আচ্ছা, তো দেওয়ার পরে এখন আমাদের কাজ হলো
এটাকে সরানো, তাই না? মার্জিন দিবেন এখন এতে, মার্জিন রাইট 15 পিক্সেল দেন, সরছে। এবার একটা কাজ করেন, এবার লোগো আর মেনুর উপরে নিচে একটু প্যাডিং ক্রিয়েট করেন। মানে টোটালটার নাম কি? হেডার বটমে উপরে নিচে একটু প্যাডিং দেন, না ডানে বামে একটু প্যাডিং দেন। ডানে বামে আগেরটায় প্যাডিং দিছিলাম কত? উপরে নিচে 8, ডানে বামে 15। তো এখানে আমি উপরে নিচে 8 পিক্সেল না দিয়ে দুইটাই মানে সবগুলাই 15 পিক্সেল দিই, ঠিক আছে? আচ্ছা, তো এবার বোধহয় মেনুতে আর একটু গ্যাপ হইলে বোধহয় সুন্দর লাগবে। বুঝি নাই। এটা বেশি হয়ে গেছে। লাস্টেরটা ই দেওয়া তো, লাস্টেরটা প্যাডিং দেওয়া তো, এটা বাদ দিয়ে দেন। লাস্টেরটায় মার্জিন দেওয়া না, এই যে মার্জিন, একটা কাজ করেন আপনি, এটা লাস্ট চাইল্ড কল করে মার্জিনটা বাদ দিয়ে দেন। এলআই এর যে লাস্ট চাইল্ড, এর কিন্তু লাস্ট চাইল্ড না, মানে এরপর কিন্তু কোনো এ নাই, এলআই এর পর এলআই আছে। সো আমরা চাইল্ডগুলা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করব। এলআই এর পর এলআই আছে, সো এলআই গুলাকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে লাস্ট এগুলা চিন্তা করা যাবে। এজন্য আমি এতে আর লাস্ট চাইল্ড দিই, কোথায় দিছি? এলআইতে। মানে কি? মানে হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে কিন্তু করা যাবে, কারণ এলআই এর পর এলআই আছে। কিন্তু এরপর কি আবার এ আছে? না, এরপর আবার এলআই শুরু হয়েছে। এই জন্য এলআই এর লাস্টেরটা কল করে ওটার ভিতরে এটা কল করছি আমি। এটা মার্জিনটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? এবার ঠিক আছে, এবার গ্যাপ আছে এক্সট্রা নাই। আচ্ছা, এবার একটা কাজ করুন, মেনুটাকে একটু নিচে নামাবো উপর থেকে, মার্জিন টপ 10 পিক্সেল নামাই। নামছে? দেখতে ভালো লাগতেছে? আচ্ছা, তো এখন আমি করব যে এলআই এর মধ্যে যখন ওভার করব তখন এটার ব্যাক বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন বর্ডারটা দিছেন কোথাও, এটা একটু দেখে আসেন। বর্ডার দিছেন কোথায়? এলআইতে না? সো হোভার হবে এলআইতে। আর সেম জিনিসই কপি করে নিয়ে আসেন, বর্ডার বটম, খালি কালারটা চেঞ্জ করব আমরা। কালার কি আছে এখানে? আচ্ছা, কালার এখানে কালো আছে, 333 আছে আর কি, নর্মাল কালারটা 333 দিয়ে রাখছে আর কি। এটা আচ্ছা, তাহলে এই কালারটাই নিয়ে আমি, এখানে একটু এখন আমি এটাতে বিবি বি 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 করে দিই। বুঝা যায় যে হোভারের কালার চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, বুঝা যাচ্ছে। এবার নড়াচড়া করে। শুধু ওদের মতো যদি করতে চান ওটাও করা যাবে, নো প্রবলেম, দেখতে খারাপ লাগবে। করে দেখাই। ওরা যা করছে আর কি, এরা বর্ডারটা এখানে দেয় নাই, হোভারটাও মনে করেন এটা বাদ দেন, নর্মাল করেন এটাকে। এই তো অবস্থা। ওরা যেটা করছে সেটা হলো আপনার ইউএল এর নিচে বর্ডারটা দিচ্ছে, বর্ডার বটম
ওয়ান পিক্সেল সলিড মনে করেন যে বিবিবি, ঠিক আছে। ইউএল এর নিচে একটা বর্ডার দিছে, আর এখানে এ যেটা আছে এর নিচে বর্ডার দিছে, বর্ডার বটম 2 পিক্সেল সলিড, সরি হোভারে, হ্যাঁ রাইট, হোভারে করলে কি সমস্যা এখনই বুঝতে পারবেন। ঠিক আছে, ওরা যেটা করছে এই যে এই না, এখন এটাকে একটু প্যাডিং দেন আপনি নিচের দিকে, আর এই যে এলআই এর এখানে প্যাডিং দেওয়া হয়েছিল, এখানে এই প্যাডিং বটমটা এখানে না দিয়ে এখন এতে দেন। কাজ করে না? আচ্ছা প্যাডিং, সরি বলেছে, এতে ডিসপ্লে ব্লক করা ছাড়া তো প্যাডিং কাজ করে না। এতে কখনো যদি প্যাডিং ইউজ করতে চান এতে, তাহলে অবশ্যই সেটাকে আগে ডিসপ্লে ব্লক বা কোনো না কোনো ডিসপ্লে দিয়ে রাখতে হবে। ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক যা খুশি দিয়ে রাখেন, তখনই সে প্যাডিং কাজ করাবে। আচ্ছা এখন প্যাডিং কাজ করবে, ঠিক আছে। এই যে দেখেন, এটাই তো চাচ্ছিলেন। এটা নড়াচড়া করে না, নড়াচড়ার প্রতিরোধ করার উপায় কি? নড়াচড়ার প্রতিরোধ করার উপায়, এই বর্ডারটা নর্মাল অবস্থায় আগে দিয়ে রাখবেন, হোভার ছাড়া। কোথা দিয়ে রাখবেন? আগে হোভার ছাড়া দিয়ে রাখবেন, কিন্তু কালার দেওয়া যাবে না। মানে কি, নর্মাল অবস্থায় কিন্তু বর্ডার ঠিকই আছে, কিন্তু কালার নাই, ট্রান্সপারেন্ট। আর হোভার করলে একই জিনিস, খালি কালার হবে আর কি। তাহলে আর নড়াচড়া করবে না, আগে থেকে জায়গাটা সে দখল করে রাখবে। বাট এই জিনিস আসলে দেখতে ভালো লাগতেছে না, আর এটা স্ট্যান্ডার্ড কোনো কোয়ালিটি ডিজাইনও হয় নাই ওদের। পারবেন? যত ধরনের কিছুই দেখ না কেন সবই করা যায়, তাহলে একটু চেঞ্জ করে দিতে হয়, একটু লজিক্যালি চিন্তা করতে হয়। বুঝি নাই। নড়লে সমস্যা নাই, এই যে নর্মাল অবস্থা দিয়ে রাখবেন, খালি কালারটা দিবেন না, আর হোভার করলে কালারটা দিবেন। কোন জিনিসটা যারা মনে বুঝি নাই। হ্যাঁ গেলাম তো, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম সেপারেট, জাস্ট এটা একটা এলআই, এটা একটা এলআই, আলাদা আলাদা ভাবে করবে। এই মানে লিঙ্কের উপরে, লিঙ্কের উপরে ওই আপনার এ দিয়ে যতটুকু জায়গা তৈরি করবেন অতটুকু। এই অ্যান্সারগুলো আসলে যারা প্রথম প্রথম ওয়েব ডিজাইন শিখে সবারই মানে কোশ্চেনগুলো আসে, কাজ করতে করতে হয়ে যায়। আমি কিন্তু কাউকে কোশ্চেন করা লাগে না, কাজ করতে করতে অটোমেটিক সলভ হয়ে গেছে কোশ্চেনগুলো, অ্যান্সারও মানে নিজে নিজে বুঝে ফেলছি। কালার কখনোই এলআইতে কাজ করে না যদি ভিতরে এ থাকে, কারণ এ কি করে, জোর করে ওটারে নীল বানায় রাখে, ওটা তো আর এলআইতে কিছু করে লাভ নেই, লাভ আছে? লাভ নেই। আচ্ছা এতটুকু তো করতে পারছি, এবার আমরা একটু নিচে চলে যাব, এই অংশটায় চলে যাব। তো এই অংশটার নাম যদি হয় মনিটর এরিয়া, আমি একটা কাজ করব, আমি হেডার টপ এন্ডস, ঠিক আছে, এখানে হেডার টপটা এন্ড হয়ে গেছে। ওকে,
তো হেডার দুইটা শেষ। এবার আমরা সেকশন নামে একটা ট্যাগ নিব, যেটার ক্লাসের নাম দিব আমি মনে করেন যে মনিটর এরিয়া। এখানে যদি ডিভ নিতাম কোনো সমস্যা হতো না, একই জিনিস, খালি HTML5 এর নিয়ম ফলো করার জন্য আমরা ডিভের বদলে সেকশন, হেডার, হাবিজাবি এগুলো ইউজ করতেছি। আচ্ছা, তো এটার ভিতরে রাখলাম আমি মনিটর এরিয়া। আচ্ছা, ভালো কথা, এইখানের মধ্যে খালি খালি লাগতেছে মেনুগুলো। আমি যদি প্রথমটাকে অটোমেটিক এই ইফেক্টটা দিয়ে রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে। মনে হবে কি আমরা এখন হোম পেজে আছি। যখন আমি এটাতে দিয়ে রাখবো তখন মনে হবে কি আমরা ড্রপ ডাউন পেজে আছি। যখন আমরা এটাতে দিয়ে রাখবো অটো মানে হয়ে আছে, তাহলে মনে হবে আমরা গ্যালারি পেজে আছি, তাই না? যেমন সফটক্যাটির ওয়েবসাইটে যান, দেখেন হোমটা অটোমেটিক্যালি ওই হোভারের ইফেক্টটা হয়ে আছে। হোভারে যেমন থাকে ওটা হয়েই আছে অটো। ইভেন হোভার করলেও কাজ করে। যখন আমি যোগাযোগে যাচ্ছি তখন যোগাযোগটা নীল হয়ে আছে, হোমটা নীল হয়ে নাই। এটা আসলে যদি এখন আপনাদের মাথায় যেটা ঘুরবে, এটাতে ক্লিক করলে ওইটা কেমনে হয়েছে, আসলে সবগুলো আলাদা আলাদা ফাইল। হোম পেজ মানে এই index.html এর জন্য একটা ফাইল আছে, সেখানে আমি হোম পেজে কাজ করছি। অন্য একটা ফাইলের মধ্যে আমি এটাতে কাজ করছি। এই অটোমেটিক হয় না, আমি দিয়ে আলাদা আলাদা ফাইল আলাদা আলাদা ভাবে করে নিতে হবে। মনে করেন আমি হোম পেজে একটা এলআইতে একটা ক্লাস দিই, মনে করেন অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিলাম বা কারেন্ট নামে একটা ক্লাস দিলাম, দিয়ে এই ক্লাসটাকে আমি হোভার না, এটাতে এমনি হয়ে থাকবে এই এলআইতে। এখন আপনি দেখেন যে এই যে হোভার করতেছি, হোভারটা কোথায় করছি? এতে করছি না? তাইলে আমার আর এখানে কারেন্ট রেখে লাভ নাই, কারণ কারেন্ট কোথায় দেওয়া? এলআইতে। আমাদের তো এই কল করতে হবে। তাহলে কারেন্টের মানে যেই এলআইতে কারেন্ট নামের ক্লাসটা আছে ওইটার এতে এই ইফেক্টটা হবে, জাস্ট এই ইফেক্টটা অটোমেটিক থাকবে, হোভার করা লাগবে না, এটা অটো হয়ে থাকবে। হয় না? সেভ করি নাই। ও রাইট, তারপরে তো কাজ করে না। সিএসএস সেভ করা হয়েছে। আচ্ছা, এটা প্রবলেম হইতে পারে আমি এখানে কোথাও ভুল করছি, স্পেলিং ভুল করছি হয়তো কোথাও। আচ্ছা, এটা একটু দেখি, আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, তাহলে বোঝা যাবে। এই যে কেটে আছে। আচ্ছা, কেটে থাকার কারণ কি? কেটে থাকার কারণ আমরা এলআই গুলা কল করছি কিভাবে একটু দেখেন। এলআই গুলা কল করছি এভাবে, তাই না? মেন মেনু ইউএল এলআই স্পেসিফিক করে দিছি, মেন মেনুর ভিতরের ইউএল এর ভিতরের এলআই। এখানেও তাহলে স্পেসিফিক করে দিতে হবে, মেন মেনুর ভিতরের ইউএল এর এলআই, এলআই বলতে কারেন্ট, তার ভিতরে স্পেসিফিক করে দিলে এখন কাজ করবে। ঠিক আছে, মনে থাকবে? স্পেসিফিক করে দেওয়া না থাকলে ওরকম কেটে যায়। হ্যাঁ, কাজ করতে, বাট ওটা তো উচিত না। আচ্ছা, তো এখন আমরা উপরের অংশটুকু শেষ, এবার আমরা চলে যাব হ্যাঁ। হুম, মনে করেন সাপোজ আপনি এখানে আরেকটা পেজ তৈরি করছেন যেটার নাম ড্রপ ডাউন, তো এটার নামও দিলেন আপনি ড্রপ ডাউন ডট এইচটিএমএল নামে একটা ফাইল বানাইলেন। ঠিক আছে, ফাইল বানানোর পরে এখন আপনি এই যে এখানে যা আছে এগুলা নিয়ে আসেন এখানে। জাস্ট এখানে এই যে ক্লাসটা, এটা আপনি ওই ড্রপ ডাউনে নিয়ে যান, এই যে ড্রপ ডাউনে আলাদা ফাইলে ওইখানে নিয়ে যান ক্লাসটাকে। তাহলে কি হবে, যখন আমি
ড্রপ ডাউন পেজটা ওপেন করবো, এটা কই থাকবে? এটার নাম কি? এটা কি index.html? ড্রপ ডাউন html এর ক্লাসটা ড্রপ ডাউনে নিয়ে আসছি। আর এখন একটা কাজ করি, আমি এখানে ড্রপ ডাউনে হ্যাশ হবে না, এখানে মনে করেন ড্রপ ডাউনে ক্লিক করলেই ড্রপ ডাউন ডট html এ চলে যাবে। মানে যেহেতু একই জায়গায় আছে, সো আমাদের স্ল্যাশ বা কোনো ফোল্ডারের নাম দিতে হয় না, জাস্ট ফাইলের নামটা লিখে দিলে হয়েছে। ক্লিক করলে কই যাবে? ড্রপ ডাউন ডট html, মানে এই ফাইলে চলে যাবে। তখন হ্যাঁ, 6টা ফাইলে আলাদা আলাদা কারেন্ট ইউজ করা হবে। কারেন্ট না, এই ক্লাসটা ইউজ করা হবে, যে ক্লাসটার মাধ্যমে আমরা স্টাইলটা করছি। এটা তো ড্রপ ডাউন ফাইল। হ্যাঁ, আমি তো 6টাতে দিই নাই, এখানে একটাতে দিছি। হ্যাঁ, না না, মনে করেন আমি এখানে index.html এ আসি, এখানে কারেন্ট কয়টাতে আছে? একটাতে। যখন আমি ড্রপ ডাউনে ক্লিক করতেছি, ড্রপ ডাউন পেজে চলে যাচ্ছে, ড্রপ ডাউনে ফাইলে বা পেজে চলে যেতেছে, তখন একটাতে আছে। এটা চেঞ্জ করে দিতেছি, একটাতেই আছে, 6টাতে তো আর নেই। আপনার কোশ্চেনটা কি এটা ছিল? কোশ্চেন কি এটা ছিল? হ্যাঁ। হুম। হ্যাঁ, 6টা পেজের মধ্যে এতটুকু কমন থাকবে, এই অংশটুকু কমন থাকবে, এই যে হেডারের পার্টটুকু তো কমন থাকবে সবগুলাতে, তাই না? সব পেজে তো উপরের অংশ একই রকম থাকে, সো কমন থাকবে। হ্যাঁ, এক হবে, কারণ সবগুলোর সিএসএস ফাইল তো একটাই একটাই থাকবে। আপনি যতগুলো ফাইলই বানান না কেন, সবগুলোর সিএসএস ফাইল কিন্তু একটাই থাকবে। সবগুলাতে একই ফাইল কল করছি, দেখেন আপনি এখানেও স্টাইল ডট সিএসএস। যেহেতু স্টাইল ডট সিএসএস ফাইল একই সবগুলাতে, সো স্টাইল ডট সিএসএস এর কারেন্ট আছে, সবগুলাতে কল করলে কারেন্টই কাজ করবে। হ্যাঁ, অটোমেটিক্যালি এই সিএসএস ফাইল থেকে পেয়ে যাবে ওই স্টাইলটা। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমরা কারেন্টে যে হ্যাশটা আছে, এটা আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাই দিই। আসুন, মানে হোম পেজে ক্লিক করলে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাই ওপেন হবে, আর ড্রপ ডাউনে ক্লিক করলে ড্রপ ডাউন ডট এইচটিএমএলটা ওপেন হবে। হুম, যে পেজে থাকবে ওই পেজে খালি কারেন্টটা ইউজ করে রাখবেন। আমি ড্রপ ডাউন পেজে যাওয়ার পর কি আর হোম পেজটাকে কারেন্ট রাখছি? রাখছি হোম পেজটাকে কারেন্ট, এটা তো চেঞ্জ করে এখানে নিয়ে আসছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কনফিউজ যে এখানে আর এখানে একসাথে হইলো কেমনে। একসাথে নাই তো, চেঞ্জ করে এখানে নিয়ে আসছি, এটা তো আলাদা পেজ। এখান থেকে এখানে নিয়ে আসছি, এটা বাদ দেন, আপনাদের মাথা গরম করে লাভ নাই, এটা ভুলে যান, ভুলে যান, ভুলে যান, এটা ভুলে যান। এরকম আমি কিছু দেই নাই আজকের ক্লাসে, আজকের ক্লাসে আমি এরকম কিছু দেই নাই, মনে নেই আমার। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এতটুকু ডিজাইন করার পর এবার আমি নিচে চলে যাই। এতটুকু করার জন্য একটা নাম দেই, ডিভের নাম দিছি মনে হয়, মনিটর এরিয়া। তো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে মনিটর, আরেকটা হচ্ছে মনিটর টেক্সট। দুইটা পার্ট নিলাম, এক পাশে মনিটর থাকবে আর এক পাশে মনিটরের লেখাগুলো থাকবে। এখন এটা যখন আমি করতেছি, একটা জিনিস মনে রাখতে হবে, এই সেকশনটা যাতে এটার ভিতরে গিয়ে ইন্টারফেয়ার না করে, সেজন্য পুরো সেকশনটারে কল করে ওভারফ্লো হিডেন করে দিতে হবে। যেমন এই সেকশনটার নাম কি? পুরো সেকশনটার নাম আমি এখন করব না, যদি আমাদের সমস্যা হয় তখন সলভ করবো, এখনই করে রাখলে পরে নিজেরা প্রবলেম পড়লে সলভ করতে পারবেন না। হুম হুম,
যাতে একটা আরেকটার ভিতর না যায়। আচ্ছা যাই হোক, তো মনিটর এরিয়াতে মনিটরের মধ্যে খালি একটা ইমেজই থাকবে, ইমেজেস স্ল্যাশ মনিটর ডট, ও সরি পিএনজি, কারণ এটা তো ট্রান্সপারেন্ট হবে। এটা আগে থেকে কেটে রাখছিলাম আমরা। আচ্ছা ওকে, তো এখন একটা কাজ করব আমরা, এখানে লেখাগুলো অ্যাড করব মনিটর টেক্সটে, এ ক্যাচি টাইটেল। তার জন্য আমরা এখানে আরেকটা ডিভ নিব, মনিটর টাইটেল, মানে মিল রেখে করব আর কি। মনিটর টাইটেল নামের ডিভের মধ্যে আবার একটা H1 নিব, সেখানে নেব এ ক্যাচি, এরকমই তো নাকি টাইটেল। বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো ঝামেলা মনে হবে না, গ্যাঞ্জাম মনে হবে না। সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন প্রথমবার মানে ফ্রিল্যান্সিং মাত্র স্টার্ট করছি, এখনো ঠিক মতো ফ্রিল্যান্সিং করি না, কাজ করি টুকটাক, তো তখন একটা ইনস্টিটিউট আমাকে হায়ার করছিল ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, ছোটখাটো একটা ইনস্টিটিউট, যেখানে আপনার ফ্রিল্যান্সিং শেখানো হয় না, মূলত ওয়েব ডিজাইন শেখানো হয়। তো সেখানে একটা ক্লাস নিতে গিয়ে আমি পিএইচডিটা এইচটিএমএল করতেছি, তো করার সময় মিলিয়ে পারতেছি না, কি গাঞ্জাম, আমি তো বিপদে পড়ে গেলাম। স্টুডেন্টরা চিন্তা করতেছে সুজন ভাই তো পারে না। পরে কি করছি, চিন্তা করলাম না, আমার বারবার ট্রাই করতে হবে। তো ওই ক্লাসের মধ্যে মিনিমাম হলো 5 বার ট্রাই করে লাস্টের বার মিসছে, এরপর থেকে আর ওই জিনিসের সমস্যা হয় না। এরকম যখন আমি প্রবলেমটা ফেস করছি, আমার কি কাউকে জিজ্ঞেস করার দরকার হয়েছে, কিংবা আমি কি প্রথমেই পারছি জিনিসটা? আমার কাছে গ্যাঞ্জাম লাগতেছে, কোত্থেকে কি করলাম আমি। যখন 5-6 বার ট্রাই করছি তখন দেখি যে পেরে গেছি, এরপর থেকে আর ওই জিনিসের সমস্যা হয় না। এরকম করতে 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 হয়ে গেছে। আপনারাও যত বেশি এগুলো নিয়ে কাজ করবেন আস্তে আস্তে হয়ে যাবে, জিজ্ঞেসও করা লাগবে না। এজন্য যদি মনে করেন এই জিনিসটা আমার গ্যাঞ্জাম লাগতেছে, ভয় পাওয়ার কিছু নাই, বারবার ট্রাই করবেন। আর এটা যদি ট্রাই করে না পারেন আরেকটা ট্রাই করবেন, দেখবেন ওইটা ট্রাই করে পারছেন, এটা তো পারবেন। টোটাল জিনিসটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আমার একটা স্ট্র্যাটেজি বলি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট, একটা ছেলে নতুন ওয়ার্ডপ্রেস শিখেই সে শিখতে পারবে না, তার মাথায় যতই সে আইনস্টাইন হলেও পারবে না। একটা ছেলে যদি আইনস্টাইনের মতো গিলেও থাকে মাথায়, তাকে আমি যত ভালো স্কিলই থাকুক আমার, তাকে আমি ওটা দিতে পারবো না, তার মাথা গরম হয়ে যাবে থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট শিখাতে গেলে। এই জন্য আমি কি করি, তাদেরকে কিছুদিন ব্রেক দেই। যেমন আমাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের থিম ডেভেলপমেন্টের বেসিক ক্লাসগুলো হওয়ার পর তাকে আমি তাদের ক্লাস আমি শেষ করে দিছি, তোমাদের ব্যাচ শেষ। 1 থেকে 1.5 মাস তারা ওটা নিয়ে কাজ করতে করতে যখন তারা বুঝে বলছে আসলে কোথা থেকে কি হয়, তখনই তাদের অ্যাডভান্স ক্লাসগুলো আমি নিছি, যাতে তারা জিনিসগুলো ক্যাপচার করতে পারে। এখন যারা নতুন শিখতেছে মাত্র থিম ডেভেলপমেন্ট কি জিনিস, তাদেরকে যদি আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই বেসিক থেকে শুরু করে, তাদের মাথা ঢুকবে না। সেম রকম আপনারা নতুন নতুন মাত্র পিএইচডি এইচটিএমএল শিখতেছেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, ডেইলি দরকার হলে একটা করে পিএইচডি টেমপ্লেট কালেক্ট করে ওটারে কনভার্ট করার ট্রাই করবেন ডেইলি। আর এক একটা করতে 2 ঘন্টার বেশি লাগে না, যদি আপনি আস্তে আস্তেও করেন। আমি এই টেমপ্লেটটা আপনাদের গল্প করতে করতেই করে ফেলবো, 2 ঘন্টাও লাগবে না। না না না, ওই জন্য না। এটা ঠিক আছে যে আমার ব্রেনে থাকে যে কত কোন প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। আপনারা হয়ে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে যখন আপনাদের মাথা সেভ হয়ে যাবে কোনটা থেকে কি করতে হয়, তখন আর টাইম লাগবে না। আচ্ছা, আমার এখন একদম ফার্স্ট থেকে এই পর্যন্ত যতজন মেয়ে ছিল বা হাউসওয়াইফ ছিল, তাদের মধ্যে শুধুমাত্র একটা মেয়ে, সে মানে কোনো কিছু করতে পারে না। তার মেইন কারণ সে ক্লাস করছে মাত্র 4টা ক্লাস করে, তারা সহ্য হয় না, এত কঠিন কেন। আর ঠিক সেম ব্যাচের তারই ফ্রেন্ড, ওই মেয়ে ফ্রিল্যান্সিং করতেছে, অথচ সে প্রাইভেট ভার্সিটিতে পড়ার টাইম পায় না কাজ করা বা কম্পিউটারের সামনে বসার।
তারপরে করতেছে, তারপর হচ্ছে আপনার 7 ব্যাচের দুজন, দুজনই ফ্রেন্ড, এনারা দুজন খুব ভালোভাবে এখন যে কোনো পিএইচডি দিলে করে ফেলতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে লেগে থাকার উপরে। আপনি যদি ভয় পেয়ে যান হবে না। মানে অনেক কঠিন লাগলে সমস্যা আছে, মনে করবেন জিনিসগুলো অনেক সহজ, আমি ক্যাপচার করতে পারলেই সহজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি মনিটর টাইটেল দিলাম একটা, এরপর হচ্ছে মনিটর টেক্সট। এখানে যে মনিটর টেক্সটই লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চেঞ্জ করে দিন। হ্যাঁ হ্যাঁ, না আমি যাতে মুভ করতে পারি জিনিসটাকে, সেজন্য আমি বারবার আলাদা আলাদা ডিপ নিতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা টাইটেল, এটা টেক্সট, বুঝি নাই। ও সরি, এটাকে বাইর করে নিয়ে আসতে হবে। না ঠিক আছে, এটাই জাস্ট এটা চেঞ্জ করতে হবে আর কি, এটা টেক্সট না দিয়ে আমি অন্য কিছু দেই, মনিটর কন্টেন্ট দেই, ভিতরে টাইটেল আর টেক্সট। আচ্ছা, তো এখানে একটা পি দিব আমি। এই যে আলাদা আলাদা ডিভ না নিয়ে পিও তো নিতে পারতাম, কেন নিই নাই? যার মেইন কারণ, যদি আমরা ডিভ না নিই তাহলে মুভ করতে একটু সমস্যা হবে, এই যে ওনার মতো সমস্যা হবে, নিচে নেমে যাবে, মার্জিন দিলে দুটো একসাথে নামবে, এই জন্য আলাদা আলাদা ডিভ নিয়ে নিতে হয়। আচ্ছা, এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো কোনো মিনিং আছে? আছে, মিনিং আছে, বাট এগুলো আসলে আমরা বুঝতেছি ইংলিশ কিছু। এগুলাকে বলা হয় লোরেম ইপসাম বা ডামি টেক্সট। লোরেম ইপসাম এক ধরনের টেক্সট যেটা দেখতে সুন্দর লাগে কিন্তু কোনো মিনিং আমরা খুঁজে পাই না, কিন্তু মিনিং আছে, এটা কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ। লোরেম ইপসাম ডট নেট, এই ওয়েবসাইটটা যাবেন, গিয়ে এখন দেখেন এখানে কি লেখা, কার্সাস পেন হাবি যাবি, খুঁজেন এখানে, এই যে, না এটা না। আচ্ছা যাই হোক, দরকার নেই, আমরা এখান থেকে কপি করে এটা নির্দিষ্ট ওয়ার্ড পর্যন্ত নিয়ে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? হ্যাঁ, ওটা করা যেত, পিএইচডিতে ক্লিক করে কপি করা যায়। এই যে দেখেন, এটাতে ক্লিক করে, সরি, এটাতে ক্লিক করে এখন এগুলা ওকে দিবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কপি করতে পারতেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, পরে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিতেন আর কি। এই আচ্ছা, তো মনিটর টেক্সট নিলাম, এরপরে আমরা আরেকটা ডিভ নেই, মনিটর বাটন, ঠিক আছে? হুম হুম, ব্রেক মানে? এটা পরে নেমে যাবে, এটার কথা বলতেছেন? না না, ব্রেক দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক নেমে যাবে, অটোমেটিক নামবে আর কি। যদি খুব বড় স্ক্রিন হয় তাহলে আর কি এক লাইনে চলে আসবে। আচ্ছা, তো এখন একটু রিলোড দিই আমরা। এই যে নিচে চলে আসছে, তো আমাদের এখানে কি লেখা, রিড মোর প্লাস এরকম কিছু একটা দেওয়া, তাই না? তো এই মনিটর বাটনটাকে আমি এর মধ্যে নিব, হ্যাশ দিলাম, এখানে দিলাম রিড মোর। এখন কথা হচ্ছে, এই জিনিস আমরা কি দিয়ে দিব? ফন্ট অসম দিয়ে দিব। ইনপুট সাবমিট নে, এটা এটা বাটন, বাটন অলওয়েজ এ দিয়ে দিতে হয়। কি দিয়ে দিতে হয়? এ দিয়ে। বাটন কখনোই বাটন বা ইনপুট দিয়ে হয় না, না না, বাটন কখনোই সাবমিট বাটন হয় না। যখন একটা ফর্ম থাকবে যেখানে কিছু ফিল আপ করা লাগে ওইখানেই সাবমিট বাটন হয়। ইভেন ওইখানেও সাবমিট বাটন না দিয়েও কাজ করা যায়, মানে সাবমিট বাটনটা পরিহার করার ট্রাই করবেন। মনে করবেন এটা নর্মাল একটা বাটন যেটা এই দিয়ে বানাইতে হবে। আচ্ছা খোঁজেন এটা কোথায় আছে, এটা বোধ হয় এটা।
হ্যাঁ, দুটো গ্রেটার দেন দিলে এরকম হবে না। এটা দেখেন একদম লাগানো, দুটো গ্রেটার দেন দিলে একটা শেষ হওয়ার পর একটা শুরু হবে। দেখেন এটা দিলে কি হয় দেখেন, দেখছেন একটা শেষ হওয়ার পর আরেকটা শুরু হয়েছে। আচ্ছা এই জিনিস আবার এনটিটি দিয়েও করা যায়। এনটিটি বুঝি তো, দেখেছি আমি এনটিটি, ওই যে কপিরাইট, কপিরাইটের সিটা কিভাবে আনে দেখেছি না, ওগুলো এগুলোকে এনটিটি বলা হয়। এটার জন্য এনটিটি আছে এখানে, অল এনটিটি লিস্ট। খোঁজেন এখানে খোঁজেন, এই যে কি দিয়ে করতে হয়, এটা দিয়ে যে কোনো একটা দিলেই হয়, এটা দিলেও হয় এটা দিলেও হয়, একই কথা। ঠিক আছে, এটা দিলেও হবে এটা দিলেও হবে। তারপর একটু চেক করে আসি আমি, এনটিটি নেম এনটিটি নাম্বার, আচ্ছা দুইটা যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা এটা যদি কপি করে আমি ইউজ করি, আসছে। সো যদি এনটিটি লিস্টের মধ্যে থাকে অবশ্যই এনটিটি লিস্টের মধ্যে থেকে ইউজ করবেন, ফন্ট আসাম ইউজ করার দরকার নেই। ঠিক আছে, কারণ ফন্ট আসাম লোড হইতে টাইম লাগে। ওকে, তা আপাতত আমরা এটা না করে ফন্ট আসাম ইউজ করি, যেটা আমাদের ফন্ট আসাম শিখতে হবে। ফন্ট আসামের যে আইকনগুলো, এটার নাম কি? FA অ্যাঙ্গেল ডাবল রাইট। যদি একটু কষ্ট হয় ইউজ করতে কোনো সমস্যা নেই, ক্লিক করবেন একটা, ক্লিক করলে আপনাকে কোডটা দিয়ে দিবে। এই কোডটা কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন, চলে আসবে। আসছে, বুঝতে পারছেন? সমস্যা কি বলতে পারবেন? দেখেন ফন্টের সাইজ যতটুকু এটার আইকনও ততটুকুই হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন ফন্টের সাইজটা বড় আর এটা কি ছোট। এই জন্য আমরা কি করব, ফন্ট আসাম ইউজ না করে এনটিটি ইউজ করবো, এনটিটি একটু ছোট। এই যে দেখেন একটু ছোট। ওকে যাই হোক, তো স্ট্যান্ডার্ড কোনটা সেটা বুঝতে পারছি আমরা, কিন্তু আমরা আপাতত আমরা এখানে ফন্ট আসাম ইউজ করি। আচ্ছা সেভ করলাম, করার পর এটা কেটে দিলাম। এবার আমরা মনিটরটাকে 50% করে বাকি 50%-এ এই কন্টেন্টটাকে নিয়ে আসি। ওকে আচ্ছা, এখানে আমি একটু ক্লোজ করি এগুলোকে। আচ্ছা মনিটর এরিয়া, এই পুরাটাই তো পুরো এরিয়াটা যেখানে মনিটর প্লাস টেক্সট আছে, এটার জন্য আমি একটা লিখি মনিটর এরিয়া, মানে একটা কমেন্ট দিলাম সিএসএস এ। এখন আমরা মনিটর এরিয়ার জন্য সিএসএস করব। তো এটার নাম কি, ক্লাসের নাম কি, ক্লাসের নাম কি? মনিটর, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই, এই যে একটা ব্যাকগ্রাউন্ড। না না, ওটা অন্য সেকশন। হ্যাঁ এটা অন্য সেকশন, নিচের দিকে বাঁকানো না। এটা বাঁকানো না, দেখাবো না, সমস্যা নেই। হুম, তাই
ওই যে লোকটা আপনার ডিজাইনটা করছে ও ভুলে ঢুকাইছে আর কি, এটা ঢুকার ঢুকার কথা না। যাই হোক, এখানে টোটাল ইমেজটা কেটে যাওয়ার তো কোনো মানে হয় না ডিজাইনের মধ্যে, তাই না? যদি সে এতটুকু ইউজ করতে চাইতো তাহলে সে কেটে ইউজ করতো। আচ্ছা যাই হোক, যদি এরকম করতেই চান ওটাও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা করলাম, করার পরে এখন কি করব আমরা, এই ব্যাকগ্রাউন্ডটা দিব, ব্যাকগ্রাউন্ড দিছি। এই যে ব্যাকগ্রাউন্ড আসছে, আসার পরে মনিটর এরিয়ার মধ্যে আবার দুইটা পার্ট, একটা মনিটর একটা মনিটর কন্টেন্ট, দুইটা না? একটা মনিটর, যে একটু গ্যাপ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার তো দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, না না, আমার মনে হচ্ছে আপনার নিচে হয়ে যাওয়া তো দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা মনিটর, এটার আমি উইথ দিতে হবে আগে, ফ্লোট করার আগে অবশ্যই একটা উইথ দিয়ে নেবেন আগে। আচ্ছা 50% দিই, ফ্লোট লেফট ওভারফ্লো। আচ্ছা, তো এটা পুরাটাই কপি করে আমি এখানে লিখি মনিটর কন্টেন্ট, আর এটা জাস্ট ফ্লোট কি হবে, রাইট হবে। আচ্ছা এটা না দিলেও চলে। আচ্ছা ডানে, ব্যাকগ্রাউন্ড কই গেছে? ঠিক আছে, এটা তো হওয়ার কিছু না, এটা তো জানি কি করতে হয়, সবাই জানি না? এরকম তো হয়, মানে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা কোনো কিছু ফ্লোট করলে যে এটা এরকম হবে এটা তো জানি আমরা আগে থেকে, জানার কথা না? তো ব্যাকগ্রাউন্ড কোথা দেওয়া? এইখানে দেওয়া, মনিটর এরিয়াতে। মনিটর এরিয়ার কি করতে হবে আপনিই বলেন। আচ্ছা কন্টেন্ট ডিসপ্লে ব্লক বোথ, ঠিক আছে এবার? আচ্ছা তো এখন কি করবেন, এখন একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এটার উইথটা একটু কমায় দিব, কিংবা একটা প্যাডিং দিব, এটাতে একটা প্যাডিং দিব। হুম হুম, পিকচারের মধ্যে বলতে কি দিয়ে লিখবেন, এইচটিএমএল দিয়ে না ফটোশপ দিয়ে? হ্যাঁ লেখা যাবে, যাবে না কেন? এটা আপনি তো সবকিছু ম্যাজিক্যাল চিন্তা করতেছেন, যে ম্যাজিক দিয়ে এটার উপর কিছু একটা লিখবে, লজিক্যাল চিন্তা করেন যে এটা কোনো ট্যাগের মাধ্যমে না, এটার হয়তো কোনো, এটার উপরে যদি লিখতে যেতেছেন উপরের লেখাটারে উঠাবেন কেমনে সেটা চিন্তা করেন। উপরের লেখাটারে উঠানোর জন্য এটা তাহলে ইমেজ ইউজ না করে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করবেন তখন। যেমন আমি যদি এটা না দিতাম, এই যে মনিটরের, মনিটর কোথায়, এই যে মনিটর ইমেজ, এখানে আমি এটা এইভাবে ইউজ না করে এই যে ইমেজটা দেখতেছেন এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করতে পারি আমরা, দিয়ে দেন এই যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিয়ে কি দিবেন, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আছে তার নাই, তার মেইন কারণ হাইট নাই, হাইট দেন একটা। আচ্ছা হাইট দেওয়া দরকার নেই, এখানে কন্টেন্ট দেন আপনি, উপর থেকে কন্টেন্ট গুলো কপি করেন। মনে করেন এটার ভিতরে আপনি কন্টেন্ট দিয়ে দিলেন, এখন কন্টেন্ট যত দূর যাবে ব্যাকগ্রাউন্ডটা অত দূর শো করবে। লেখা শো করে কিন্তু, ভালো করে দেখেন। হুম হুম হুম, আছে উপরে উঠছে লেখা। হ্যাঁ কারণ রিপিট হয়েছে তো, বুঝতে পারছেন? উপরে উঠানোর জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে হবে।
যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডে হিসেবে ইউজ না করি। কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড জানি তো, কই দেখলেন আপনি ব্যাকগ্রাউন্ডে মনিটর এসছে? কোথায় কন্টেন্টে কই গেল? এটা 50% পর্যন্ত গেছে। না না, ওটা এই পর্যন্ত জায়গা পাইছে, এই পর্যন্ত গেছে আর কি। আচ্ছা ওকে, তো এটাতে এটাকে সাইজ করার জন্য আমাদের আগে এটাকে প্যাডিং ইউজ করতে হবে। টোটাল যে মনিটরটা, মানে যেখানে ইমেজটা আছে, এই যে এটা নাম কি, মনিটর, এটা প্যাডিং দেন একটা, প্যাডিং 15 পিক্সেল। নামছে? আচ্ছা, তো এখানে একটা কাজ করেন আপনি, এখানে বক্স সাইজিং করে দেন। বক্স সাইজিং কি বক্স? আপনাদের যখন ফেসবুক করাইছিলাম দেখাইছিলাম, এটা সাইন আপের ইনপুট গুলাও করাই নাই। নিচের একটুও করাই নাই। আচ্ছা, মনে করেন এই জায়গার মধ্যে আমি প্যাডিং দেওয়ার কারণে কিছু জিনিস চেঞ্জ হয়েছে। দেখেন এটা একটু সরে গেছে, এটা তো সরে যাওয়ার কথা না, আমরা তো এই এরিয়ার মধ্যে প্যাডিং দিতে যাচ্ছি। আমরা এই এরিয়ায় প্যাডিং দেওয়া, একটু বাড়ায় দিই, 150 পিক্সেল করে। দেখছেন এটা কিন্তু সরে যাচ্ছে, আমি চাচ্ছি না এটা সরে যাক। এটা যেই জায়গা পর্যন্ত আছে ওই জায়গাতে থেকেই তারপর প্যাডিং তৈরি হবে। দরকার হলে ইমেজটা ছোট হয়ে যাবে, কিন্তু ও অন্য কিছুতে ইফেক্ট পড়বে না। এটা করার জন্য আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে, প্রপার্টির নাম হচ্ছে বক্স সাইজিং। এখন কোন জিনিসটার কারণে আমাদের এটা সরে গেছে? প্যাডিং এর কারণে। সেজন্য এখানে লিখতে হবে বক্স সাইজিং প্যাডিং বক্স, মানে টোটাল বক্সের সাইজটা প্যাডিংটা ইনক্লুড করেই হবে। যে সাইজটা ছিল এটা প্যাডিংটা ইনক্লুড করে ওই সাইজটা হবে। এই জন্য লিখতে হবে কি, বক্স সাইজিং প্যাডিং বক্স। এই বক্সের সাইজ আর বাড়ছে? ওই বক্সের সাইজ এতটুকুই আছে, কমে নাই কিন্তু, সরি কমেও নাই বাড়েও নাই, সাইজ ঠিক আছে, প্যাডিংও তৈরি হয়েছে। সমস্যা কোথায় হয়েছে? ইমেজটা ভিতরে ঢুকে গেছে। কারণ কি, ইমেজের সাইজ কিন্তু কমতেছে না। একটা কাজ করেন আপনি, মনিটরের ভিতরে যে ইমেজটা আছে, ওটা ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি ভিতরে ঢুকুক, কিন্তু ইমেজটা এটার ভিতরেই থাকবে, বাইরে যাবে না, বা ছোট হবে ইমেজটা। যতটুকুই জায়গা পাক না কেন ওই অনুযায়ী ছোট হয়ে যাবে। এটা করার জন্য ইমেজে মনিটরের ভিতরে যে আইএমজিটা আছে, এটার উইথটা 100% করে দেন। তাহলে কি হবে, ওই যতটুকু জায়গা পাবে অতটুকু হয়ে যাবে। ওই জায়গা পাচ্ছে এতটুকু, এতটুকু জায়গা পাচ্ছে, সে এতটুকু হয়ে গেছে। বুঝতে পারছেন এখন? বুঝেন নাই? আচ্ছা, না বুঝলে একটু ইজি ভাবে বুঝাই, ছোট করে দেয় এবার। এটারে 15ই রাখি। আচ্ছা, এটা ডান পাশে অনেকখানি খালি। আচ্ছা, তাহলে উপরে একটু উপরের দিকে 20 পিক্সেল করে, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। ঠিক আছে এবার? আচ্ছা, এখন কাজ হলো আমাদের এই যে লেখাটা, এই লেখার উপর থেকে অনেকখানি নামাইতে হবে। এটাকে কেমনে নামাবো? টোটাল মনিটর কন্টেন্টটাকে কিন্তু নামাবো না। এটার মধ্যে প্রথম যে এলিমেন্টটা, মনিটর কন্টেন্টে প্রথম এলিমেন্টের নাম কি?
মনিটর টাইটেল এটারে নামাইলে অটোমেটিক ওই নিচের গুলারে নামায় নিবে। মার্জিন টপ 100 পিক্সেল নামছে। এরিয়াটারে নামাবো না, এরিয়ার জায়গা থাক, ঠিক আছে। আমি একটা মানে দুটো বাটি রাখছি পাশাপাশি, তো আমি চাচ্ছি এই বাটিতে যা আছে এটা চেয়ে এটা একটু পিছনে হবে, তো বাটিটারে ডাইনে নিয়ে আসবো না ওই জিনিসগুলোরে আনবো? বাটিটারটা আমার কোনো মানে হয় না, বাটির জায়গা থাকবে, ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলার একটু নিচে নামাবো। টোটাল কন্টেন্ট মানে টোটাল এরিয়াটাকে নামায় লাভ নেই, লাভ আছে হয়তো নামবে ঠিকই, কিন্তু এটা কিন্তু অস্বাভাবিক হয়ে যাবে। কেমন একটু দেখেন, আমি মনিটর কন্টেন্টটাকে মার্জিন টপ করি, সেম জিনিসই হবে। কিন্তু সমস্যা কোথাও হবে দেখেন, এটা নামায় নিয়ে আসছে আর কি। আচ্ছা যাই হোক, তো মার্জিন না দিয়ে প্যাডিং দিলে অবশ্য এটা ঠিক হয়, কিন্তু সমস্যাটা কোথায় হয় একটু দেখেন। টোটাল যে মনিটর এরিয়া এটা কিন্তু উপর থেকে নেমে চলে আসছে, আর এটার আগের যে এরিয়া ওটা কিন্তু নামে নাই, একটা থেকে আরেকটা নিচে চলে আসছে, এটা তো হইতে দেওয়া যায় না। এই জন্যই আমরা কি করব, এরিয়াটারে না নামে ভিতরে এলিমেন্ট গুলারে নামাবো। মনিটর টেক্সট ও অটোমেটিক ওই টেক্সটের নিচে যা আছে বাটন টাটন, টেক্সট না টাইটেল সরি, ও টেক্সট আর বাটন ওটা সহ নিচে নামায় ফেলবে। মার্জিন টপ কত হইতে পারে, 150 চলে। এবার আপনি একটা কাজ করেন, মার্জিন লেফট দেন, মার্জিন লেফট 40 পিক্সেল করেন। এবার ওটাকেই দিতে হবে, এটার মার্জিন না দিয়ে এটারে প্যাডিং দেন, প্যাডিং লেফট 40 পিক্সেল, ঠিক আছে। ডান দিকেও দেন, মানে লেফট রাইট দুই পাশেই দেন, প্যাডিং রাইট 15 পিক্সেল দেন। এটা আসলে মানে চলে গেছে ওইদিকে দেখেন, দেখছেন এরিয়াটা বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে একটু সাবধান হইতে হবে, ক্ষেত্রে প্যাডিং না দিয়ে একটু অন্য কিছু করতে হবে। এখানে উইথটা কমায় দেন, বাকি থেকে কত পার্সেন্ট, 50%, 10% বাকি থাকে, ওটারই মার্জিন করেন, মার্জিন লেফট 10%। হিসাব করে করে কাজ করতে হবে, এটা কি রাইট দিছি না লেফট দিছি। আচ্ছা একটা কাজ করেন, এটাকে ফ্লোট রাইট করে ফেলেন, ফ্লোট রাইট ডান দিকে চলে যাবে, ঠিক আছে। এবার আসলে ঠিক আছে নাকি বেশি হয়ে গেছে, বেশি চলে গেছে। আচ্ছা এটাকে 44 করেন, এবার বোধহয় ঠিক আছে। আরেকটা কাজও করতে পারেন, এবার আপনি ডান দিকে একটু প্যাডিং দেন 2%, আর এটা বক্স সাইজিংটা প্যাডিং বক্স করে দেন, যাতে প্যাডিং এর কারণে কোনো উইথে সমস্যা না হয়, হাইট উইথে যাতে প্রবলেম না হয় প্যাডিং এর কারণে। এবার ঠিক আছে, এবার খালি আমরা এই জিনিসটাকে সলভ করব। এগুলো সবগুলো কি মডিফাই করব। আচ্ছা তো এটার সাইজ কত, বা এটা কি ফন্ট, একই ফন্ট জর্জিয়া রেগুলার, এটা সাইজ কত 38 পিক্সেল, 36টারে একটু 2 বাড়ায় দিব, 38 পিক্সেল
এটা কালার হচ্ছে এটা 3 মনিটর টাইটেল, মনিটর টাইটেলের ভিতরে যদি H1, ওই H1 কাজ করবে না। আপনি যদি মনিটর টাইটেল কালার করেন H1 এ আসবে না, H1 এ আলাদা করে দিতে হয় কালার। ফন্ট ফ্যামিলি জর্জিয়া রেগুলার, আর হ্যাঁ এটা ডিফল্ট করে দিলেই হয়। আপনি এটাতে একটা না, এখানে আবার H1 এ কাজ করবে না। আপনি যদি ডিফল্ট করে দেন তাহলে আলাদা করে H1 করে নিতে হবে। H1 সরি, বডি H1 H2 H3। নর্মালাইজ তো আপনার ফন্ট ফ্যামিলির দিক দিয়ে হেল্প করবে না, তাই না? নর্মালাইজে মূলত ওই মার্জিন প্যাডিং এগুলোতে হেল্প করবে। আপনি এমন একটা ফন্ট বানাইলেন নিজে নিজে, খুবই মানে মানে আফ্রিকার জঙ্গল থেকে একটা ফন্ট ধরে নিয়ে আসছেন, ওটা কি নর্মালাইজ আপনার দিয়ে দিবে এই ফন্ট? এটা তো আপনারই বসাতে হবে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি জর্জিয়া রেগুলার। আপনার যদি মনে হয় না আমি এখানে না বসে নর্মালাইজে গিয়ে বসাই দিয়ে আসবো, করেন, সমস্যা নেই। এটা তো রিসেট কোড না, এটা কি রিসেট কোড? এটা তো রিসেট কোড না। ঠিক আছে, সবই হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি একটু চেঞ্জ করেন 38, ঠিক আছে বোধ হয়। রাইট, বোল্ড হয়ে গেছে। তাহলে এটা ফন্ট ওয়েটটা নর্মাল করে দেন, আর টেক্সট ট্রান্সফর্ম ফন্ট ভ্যারিয়েন্ট, এরকম কিছু নাম শুনলেই মনে হয়। ফন্ট ভ্যারিয়েন্ট, ফন্ট ভ্যারিয়েন্ট আছে, দেখি কি করে এটা দিয়ে। স্মল ক্যাপস, মাই নেম ইজ হেচ রফ। আচ্ছা, এটা যদি না দিই আমি, চেঞ্জ হয় কোথায় একটু দেখি। হুম, রাইট। এটা দিয়ে মূলত ফন্টের সাইজটা একটু কমায়, মানে স্মল লেটারে যে সাইজটা থাকার কথা ওই সাইজ হয়ে যাবে। যেমন একটু দেখাই, মনে করেন এটা স্মল লেটার করলে কি সাইজ হয়, এটা বাদ দিই। এই না, স্মল লেটারের সাইজ কতটুকু, এতটুকু না? যদি আমি এখানে ফন্ট ভ্যারিয়েন্ট দিই, ফন্ট ভ্যারিয়েন্ট স্মল ক্যাপস, তাহলে কি হবে, ছোট হাতের সাইজ হয়ে যাবে, ছোট হাতের যে সাইজটা ওই সাইজটা হয়ে যাবে। মানে বড় হাতের হবে প্লাস ছোট হাতের লিখলে ওটা ওই সাইজই থেকে যাবে। সবগুলো বড় হাতের ঠিকই হবে, কিন্তু যেগুলো আমি ছোট হাতে লিখবো ওগুলো ছোট হাতের সাইজ রয়ে যাবে, বড় হবে না আর। হ্যাঁ, এটা অনেকে চায়, আর এটার জন্য আলাদা ফন্ট আছে। আমি আসলে জানতাম না যে আসলে ফন্ট ভ্যারিয়েন্ট দিয়ে এটা করা যায়। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্মটা আমি আপার কেস করি, এরকমই তো আছে এখানে মনে হয়। হ্যাঁ, এই লেখার কালারটা চেঞ্জ করতে হবে। আর এটা কি সেম ফন্ট? হ্যাঁ, সেম ফন্ট। এটা নেমে গেছে কেন বলতে পারবেন? কারণ এখানে স্পেসটা একটু বাড়া দিলে পরে নামবে। যাই হোক, এটা এরকমই থাক। আমরা এটা কালারটা চেঞ্জ করি, এটা কালার কি, এটাই হবে মনে হয় ইডি ইডি টাইপের। তারপরে দেখে আসি। 999
এটা সেভ করি আমি।